বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে গেলে কিন্তু বিশ্ব ফুটবল নিয়ে কথা বলতে গেলে যে কয়জনের সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায় তাদের মধ্যে একজন হচ্ছেন গিয়ে আমার সাথে বসে আছেন নুরুজ্জামান নয়ন। আমরা অনেক ফুটবল আড্ডা দেই, কারণে অকারণে ফুটবল আড্ডা দিই। আজকে জিডি স্পোর্টসের স্টুডিওতে আড্ডাটা হবে। আপনারা জানেন আসলে আমাদের এটার কোনো মানে অ্যাঙ্কর থাকে না, আমরা আড্ডাটাই শুরু করি হচ্ছে গিয়ে আমাদের নিজেদের মতো করে। নুরুজ্জামান নয়নকে আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো চেহারা চেনেন, হ্যাঁ, তার ইন্টারভিউ কিংবা বিশ্লেষণ দেখেন। নুরুজ্জামান নয়ন হচ্ছে কি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ, এবং বাংলাদেশের ইভেন তো দক্ষিণ এশিয়ার মধ্যে যে কয়জন ফুটবল কোচের গোলকিপিং ফুটবল কোচের প্রো লাইসেন্স আছে তাদের মধ্যে তিনি একজন। নয়ন ভাই, অনেক আড্ডা তো আমরা দেই, অনেক ধরনের আড্ডা দেই, ফুটবল নিয়েই বেশি আড্ডা হয়, দেশের ফুটবল, দেশের বাইরের ফুটবল। এইবারের ওয়ার্ল্ড কাপে আপনাকে তো একটা ভিন্ন রূপে দেখা গেল, মানে আপনি মানে সবসময় গোলকিপিং নিয়েই কথাবার্তা বলেন, বাট এইবারের ওয়ার্ল্ড কাপে মনে হয় একটু সব কিছু মিলিয়ে কথা বলতে হয়েছে নাকি? না দেখেন, আমি গোলকিপিং কোচ হলেও আমার যে আউটফিল্ড যে কোচিংটা সেইটারও ডিপ্লোমা রয়েছে, তো সেইটা বিষয় না। আমি কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যে গোলকিপিং কোচিংয়ের পাশাপাশি আমি কিছু জায়গায় মানে হেড কোচ হিসাবেও কাজ করেছি। স্পেশালি যদি আমি বলি, আবহাওয়ানির নারী দলের হেড কোচ ছিলাম, এবং আর্মি টিমেও আমি বেশ কয়েকবার হেড কোচ হিসাবে কাজ করেছি। সো সেখান থেকে কাজ করতে যেটা মনে হয়েছে যে আসলে হেড কোচের জায়গাটা অনেক বেশি প্রেশারের, কিন্তু হেড কোচ একটা টিমকে যেভাবে বদলাতে পারে এবং তার নির্দেশনায় যেভাবে টিমের রেজাল্টগুলো প্রভাব পড়ে, সো এবং আপনি যদি সেই রেজাল্টটা পান, সেখানে কিন্তু আনন্দের জায়গাটা অনেক বেশি বাড়িয়ে দেয়। সো এটা আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো। অ্যাট দ্য সেম টাইম দেখেন, বর্তমান ফুটবল আপনি গোলকিপিং কোচ হলেও আপনার আউটফিল্ড কোচটাও জানতে হবে, কারণ আপনার গোলকিপারকে যখন আপনি টেকটিক্যাল ইনফরমেশন দিবেন বা টেকটিক্যাল ওয়ার্ক করবেন প্র্যাকটিস সেশনে, তখন কিন্তু আপনার সেই জ্ঞানটা থাকতে হবে, এবং যার যত বেশি জ্ঞান আউটফিল্ড গোলকিপার কোচদের মধ্যে, তার প্র্যাকটিস সেশনটা তত বেশি ভালো হবে। তো সঙ্গত কারণে আমার কাছে এটা ভালো লাগে, গোলকিপিং কোচের পাশাপাশি যে আউটফিল্ড নিয়ে কথা বলা বা আউটফিল্ড কোচিং করানোটা, সেটা আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মানে কোচ নিয়ে কথা বলতে গেলে ধরেন নয়ন ভাই, এবারের ওয়ার্ল্ড কাপে কোচদের খেলাও আমরা দেখেছি যে টেকনিক্যাল যে চেঞ্জগুলো, স্পেশালি 60 মিনিটস 70 মিনিটসে যে চেঞ্জগুলো, ম্যাচের ডাইমেনশনগুলো কিন্তু ওখানেই নির্ধারণ হয়েছে। মানে ম্যাচের যে ভাগ্য, ম্যাচের যেই মোটিভ কিংবা ম্যাচ কোন দিকে আগাবে, ফ্রেশ লেগ নামার পরে যেই ইন্টেন্সিটিটা তৈরি হয়, সেটা কিন্তু অলমোস্ট 60-70 মিনিটসের পরেই হয়েছে। কিন্তু আমি খুব অবাক হয়েছিলাম আর্জেন্টিনার এগেনস্টে ইংল্যান্ডের সেমিফাইনালে, মানে ইংলিশ কোচ এটা কিভাবে করলো। এক গোল কখনোই হচ্ছে কি আপনার জন্য সেফ সাইড না। আপনি এক গোল দেওয়ার পরে, কিংবা মনে হয়েছিল সেকেন্ড হাফের পুরোটা সময় আপনি হচ্ছে গিয়ে ডিফেন্ডিংয়েই করছেন, একদম মিডফিল্ডটাকে ওপেনলি ছেড়ে দিয়ে আপনি আর্জেন্টিনার মতো একটা টিমের এগেনস্টে কীভাবে জয় নিয়ে ফিরবেন। ঠিক তার বিপরীত ঘটনাটাই যদি হচ্ছে গিয়ে আপনি ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দেখেন, সাকা রাশফোর্ডরা কি আউটস্ট্যান্ডিং ফুটবলটাই না খেললো। এই ফ্রান্স, যাকে অপ্রতিরোধ্য বলা হচ্ছিল, তাদেরকে যেভাবে ধসিয়ে দিল থার্ড প্লেসে, এবং ফ্রান্স হয়তো বা মানে স্পেনের বিপক্ষে যেভাবে ধরা খাওয়াই বলবো আমি এটাকে। আসলে ক্যালকুলেশনগুলো না একটা জায়গায় এসে কোথায় যেন থামতে হয়, আমাদের অনেক প্রেডিকশনও থামতে হয়, কোচরাও ভুল করে। এবং আমার কাছে মনে হচ্ছিল যে এই ভুলটা যদি বাংলাদেশের কোনো কোচ কিংবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ধরেন কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাচে করলো, তাহলে তার তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হতো। মানে এই যে জায়গাটা, এইটাকে আপনি কিভাবে দেখেন? ফ্রান্সের মানে 10 গোলের একটা ম্যাচ, তৃতীয় স্থান নির্ধারণ, এটা রেকর্ড। মানে এইটা তো নিশ্চিতভাবেই মানে এটাকে এক্সপেক্টও করেনি, তাই না? দেখেন, টমাস তুচেল কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে বলেছে যে এই ম্যাচটা দু দলের প্লেয়াররা কিন্তু খেলতে চায় না, বিকজ তারা একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলেছে সেমিফাইনালে দুটো দলই। তো সঙ্গত কারণেই কিন্তু তারা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেরি উইক ছিল, এবং সেটার প্রভাব কিন্তু আমরা ন্যাশনাল অ্যান্থম থেকেই দেখতে পেয়েছি যে তাদের মধ্যে সেই ধরনের উচ্ছ্বাস ছিল না। হ্যাটট্রিক করেছে,
হ্যাঁ, তারপরেও কিন্তু উচ্ছ্বাস ছিল না, বা গোল করার পরে প্রত্যেকটা প্লেয়ারের যে ধরনের উচ্ছ্বাস থাকার কথা সেটা কিন্তু আমরা দেখিনি কালকে। তো সেটাই আমরা একটা ট্রায়াল দেখলাম, এবং আপনি দেখেন এইখানে 10 গোল হয়েছে। সো এটা আমি ক্রেডিট যারা গোল করেছে তাদের দেওয়ার পাশাপাশি আরেকটা গ্রুপকে আমি ক্রেডিট দিতে চাই, সেটা হচ্ছে ডিফেন্ডারদের। এবং ডিফেন্ডার আমি বলবো যে এটা অনেকটা পাড়া মহল্লার ডিফেন্ডিং আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে। মানে কারো কোনো বডি ফালানোর কোনো তারাই নেই। আমি এবং ডিফেন্সের যদি টেকনিক্যালি আমি চিন্তা করি, ডিফেন্ডিং কোনো শেপ ছিল না, ডিফেন্ডের কোনো কম্প্যাক্টনেস ছিল না, এবং এটা কিন্তু দুই দলেই আমরা দেখেছি। হ্যাঁ, দুদলই তো দুই দলই খুব শেকিনেস, তারা খেলার জন্য খেলছে, জোর করে নামানো হয়েছে। তাদেরকে মনে হয় যে হচ্ছে গিয়ে আজকে যদি এই ম্যাচটা না খেলো তাহলে কিন্তু ডিনার নেই, কিংবা কালকে শপিং এর জন্য টাইম দিব না, বিষয়টা এরকমই আর কি। কিন্তু ইংল্যান্ড আপনি দেখেন মাত্র 37 মিনিটে 4 গোল দিয়েছে ফ্রান্সের মতো টিমকে, যেটা ফ্রান্সকে আমরা হয়তো সেমিফাইনালের আগে ভেবেছিলাম যে অপ্রতিরোধ্য, বাট তাদেরকে মাটিতে নামিয়ে নিয়ে এসেছে। সো এখানে আমি বলবো যে অ্যাটাকারের পাশাপাশি ডিফেন্ডিং দুর্বলতাই আসলে এত গোল হওয়ার কারণ। এবং আপনি দেখেন টিমের যে শেপ, ভার্টিক্যালি বা হরিজেন্টালি যে টিমের শেপটা থাকে স্পেশালি ডিফেন্ডিংয়ে, সেটা কিন্তু কিছুই ছিল না 90 মিনিটে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল, যদিও সবসময় গতকালকের ম্যাচে ইংল্যান্ড এগিয়ে ছিল, বাট সেকেন্ড হাফে যে চান্সেসগুলো ছিল ফ্রান্স কিন্তু এগিয়ে যেতে পারতো। এবং ইভেন ফার্স্ট হাফেও কিন্তু অনেকগুলো আমি দেখে ধরেন ওলিসে কিংবা হচ্ছে গিয়ে ডেমবেলে কিংবা এমবাপ্পে অনেকগুলো প্রেসার ক্রিয়েট করেছিল দূর থেকে শটগুলো। তবে গোলকিপারকে কিন্তু একটা আপনার এখানে একটা সাধুবাদ দিতেই হবে। সেকেন্ড গোলকিপার তিনি আসলে পিকফোর্ডের সামনে খুব একটা সুযোগ পান না, কিন্তু এই ম্যাচে সুযোগ পেয়ে তিনি আসলে দেখিয়ে দিয়েছেন পিকফোর্ড যদি কোনো কারণে ইনজুরি হয় তাহলে কিন্তু সে মোটামুটি ভাবে একটা অবস্থান ধরে রাখবে। ভালো গোলকিপার, সে ইংলিশ প্রিমিয়ার লিগে রেগুলার খেলে। সো এইবার গোলকিপিং শুধু ইংল্যান্ড না, এবার গোলকিপিং আমার কাছে মনে হয় যে কজন আলো কেড়েছে বা যে কটা ডিপার্টমেন্ট আলো কেড়েছে তার মধ্যে অন্যতম। এবং এইটারও অনেকগুলো কারণ আছে। আমি যদি বলতে চাই, গোলকিপিংয়ের যে কোচিংয়ের জায়গাটা সেটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। এবং আমি যদি একটু ডিটেইলে বলি, সেটা হচ্ছে যে এখন গোলকিপার কোচরা আইসোলেটেড ট্রেনিং করে না, যেটা কিনা আগে আমরা করতাম, হয়তো আমি নিজেও করতাম যে আমার ক্যারিয়ারের প্রথম দিকে। বাট এখনকার কোচিংটা হচ্ছে ম্যাচ রিলেভেন্ট ট্রেনিং করা। এবং সামটাইম আপনি হেড কোচ এবং গোলকিপার কোচ দুজন মিলে একটা ট্রেনিং সেশন সাজান, এবং হয়তো বা দ্বিতীয় সেগমেন্ট বা তৃতীয় সেগমেন্টে যে সেটাকে তারা কম্বাইন করে একটা ট্রেনিং সেশন করান, যেটা কিনা কন্ট্রোল করে হেড কোচ আউটফিল্ড প্লেয়ারদের, এবং গোলকিপার কোচদের কন্ট্রোল করে গোলকিপার কোচ। সো এই সঙ্গত কারণেই একটা গোলকিপার যখন ম্যাচ খেলে, কম্পিটিটিভ ম্যাচ, তখন মনে হয় যে তারা হয়তো বা প্র্যাকটিস করছে। তো এনিওয়েজ আমার কাছে মনে হয় সামনে যে বিশ্বকাপটা হবে 2030 সালে, আমরা হয়তো বা অতি মানবীয় আরো কিছু দেখবো গোলকিপিং। যেমন এবার দেখলাম যে হচ্ছে ধরেন সুইপিং পজিশন, লাইক আপনার বক্সের থেকে বের হয়ে এসে যে আল্ট্রা প্রো গোলকিপিং মেথডে একটা সুইপিং পজিশনে সে হচ্ছে ডিফেন্ডার হিসেবে আবির্ভূত হয়ে যাচ্ছে একজন গোলকিপার। তাই এই ডাইমেনশনগুলো তো ফুটবলে আসছে, এবং এবারের ওয়ার্ল্ড কাপে অনেকগুলো ডাইমেনশন আমরা কিন্তু দেখেছি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সে এভাবে যদি বলি যে প্রতিদিন প্রযুক্তি যদি আপডেট হয়, প্রতিদিন ফুটবলও কোথাও না কোথাও আপডেট হচ্ছে, একটু করে আপডেট হচ্ছে। এবং এই আপডেটের জায়গাটা কোথায় কিভাবে হচ্ছে আমরা লিগগুলোতে দেখতে পাই। আপনি যদি পেপ গার্দিওলার 4-3-3 কিংবা 4-2-3-1 ফরমেশনের কথাই ধরেন, সেখানে ডাইমেনশন কয়টা হয়? এবারের ওয়ার্ল্ড কাপে দেখবেন আপনি অনেকগুলা দলই কিন্তু শুরুই করে হচ্ছে গিয়ে 4-2-3-1 ফরমেশনে, তারপরে তারা ভাঙে। এই ভাঙা গড়ার খেলার ফুটবল, ওপেন ফুটবল, এবং হচ্ছে গিয়ে মানে এনিওয়ার ফুটবল, যেটাকে হয়তো বা আগামীতে নাম দেওয়া হবে এনিওয়ার ফুটবল, যে কোনো জায়গায় ফুটবল, এইটা শুরুটা আপনি কোথা থেকে দেখেন? আমার কাছে তো মনে হয় এটা সার্জিও রামোসদের হাত ধরেই একটা নতুন ডাইমেনশন শুরু হওয়া। যে প্রজন্মটা চলে গেছে তাদের পরবর্তী প্রজন্ম ফাইনাল খেলবে। বাট এই ওপেন ফুটবলের ইম্প্যাক্ট এবারের ওয়ার্ল্ড কাপে কেমন দেখলেন? আমি কিন্তু দারুণভাবে দেখেছি। না, ওপেন ফুটবল যখন হবে তখন ফুটবলের সৌন্দর্যটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এবং আপনি যেটা বলছেন যে স্টার্টিং পজিশন একরকম শুরু হলো, যে 4-4-2 অথবা 4-1-4-1 বা 4-3-3 হোয়াট এভার,
তারা কিন্তু সময়ের সাথে সাথে এবং অপোনেন্টের যে টেকটিক্স এবং এটা নির্ভর করছে যে অপোনেন্ট প্লেয়ার কী ধরনের আছে, তাদের দুর্বলতা কোথায় আছে এবং তাদের সবলতা কোথায় আছে, এইটার উপরেও অনেকটা নির্ভর করে এবং রেজাল্টের উপর নির্ভর করে। যেটা আমি যদি উদাহরণ দিই, আর্জেন্টিনার যে বিগত 3টা ম্যাচ আমরা দেখেছি, আপনি দেখেন সেকেন্ড হাফে একসময় মনে হচ্ছিল 3টা ম্যাচে স্পেশালি লাস্ট যে তারা বোধহয় হেরে যাচ্ছে এবং তারা 10-15 মিনিটে যেভাবে কামব্যাক করেছে, এটা আসলে এক কথায় যে এটা আর্জেন্টিনার ইতিহাসে কিন্তু এরকম হয় না যে তারা গোল খাওয়া। এবং এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি মানে আনন্দের জায়গা আমার কাছে মনে হয় যারা ফুটবল বোদ্ধা আছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই এই জিনিসটা এনজয় করেছেন। সো সেইটাই আর কি, একটা কোচের কাজ হচ্ছে যে তার টেকটিক্যাল বিহেভিয়ার কখন কিভাবে কাকে দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে হবে, সেইটাই আসলে উনি সবসময় চিন্তা করেন। এবং আরেকটা উদাহরণ আমি দিতে চাই, লাউতারো মার্টিনেজ লাস্ট ম্যাচে আপনি যখন দেখেন 3টা ফ্রেশ লেগ নামানোর পরে 72 মিনিটে সে কিন্তু রেজাল্ট পাচ্ছিল না স্কালুনি, বাট তাকে ম্যাচটা জিততে হবে, জিততে না হলে অ্যাটলিস্ট তাকে 81 মিনিটে তিনি লাউতারোকে নামিয়েছেন, 81 মিনিটে নামিয়েছে, বাট জিততে না পারলেও 90 মিনিটে আপনাকে এক অ্যাটলিস্ট করতে হবে, এছাড়া তো আপনি ম্যাচে হেরে যাচ্ছেন। সো এই যে লাউতারো মার্টিনেজ তাকে স্টার্টিং 11-এও খেলিয়েছে অ্যাকর্ডিং টু প্ল্যান এবং অপোনেন্ট বা নিজের শক্তিমত্তার জায়গা সব কিছু বিশ্লেষণ করে। এবং দেখেন লাউতারো মার্টিনেজ কিন্তু ঠিকই সে কিন্তু মানে কি বলবো ক্লিক করেছে। এই যে টেকটিক্যাল জিনিসটা চিন্তা করে যে কাকে কখন কিভাবে খেলাবে এবং মানে সেই এক্সিকিউশনের যে জায়গাটা, এবং যখন যাকে নামানো হয়েছে তাকে নির্দিষ্ট করে কিছু কিন্তু রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এবং সেটাই কিন্তু আমরা দেখেছি এইবার ওয়ার্ল্ড কাপে। আমার কাছে আবারও মনে হয়েছে আর্জেন্টিনার দল দেখে সে পরবর্তী কোপা আমেরিকায় নিশ্চয়ই মেসি খেলবেন, তারপরে তিনি থাকবেন কি থাকবেন না সেটা হয়তো সময় বলে দেবে, বাট আর্জেন্টিনার পরবর্তী ফুটবল প্রজন্ম কিন্তু আমি যদি বলি 3জন ফুটবলারকে সামনে রেখেই মোটামুটি আগাবে। তার মধ্যে একজন লাউতারো মার্টিনেজ, একজন হুলিয়ান আলভারেজ আর এনজো ফার্নান্দেজ। এই 3জনকে তাদের বয়স, তাদের ক্যালিবার, তাদের ইন্টেন্সিটি এগুলো মিলেই কিন্তু হচ্ছে কি আর্জেন্টিনার নেক্সট প্রজন্ম ফুটবল হয়তোবা চিন্তা ভাবনা করবেন। তারপরেও আমার কাছে মনে হয় কি জানেন, ধরেন অনেকগুলো দল দেখে আমার কাছে এই ধরনের একটা ব্যাপার মনে হয়। 14 সালে জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই ওয়ার্ল্ড কাপ জেতার পর অনেকগুলো প্লেয়ার রিটায়ারমেন্টে গেল। তারপরের জার্মানির দলগুলোকে আমরা কিন্তু খুবই 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 শক্তিশালী দল হিসেবেই জানতাম, কিন্তু 18 সালের ওয়ার্ল্ড কাপে তারা বিদায় গ্রুপ পর্বে, 22 সালেও সেম, এবারে হচ্ছে কি রাউন্ড অফ 32। মানে এই যে এটা কিন্তু একটা উদাহরণ। আরও বড় উদাহরণ যদি দেই ব্রাজিল দলটা, 2022 সালে ব্রাজিল দলে 2002 সালে ব্রাজিল দল ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই দল আজকে কত বছর ফেভারিট হিসেবে আসে কিন্তু জিততে পারে না, 2 যুগ। ঠিক আর্জেন্টিনার কথাই যদি বলেন, 86-র পরে তাদের কত বছর, 36 বছর লাগলো ওয়ার্ল্ড কাপ জিততে। সো আমার মনে হয় যে হচ্ছে কি একটা দলের যখন ভাঙে একটা টিম, তারপরে একটা দল গড়তে আমার কাছে মনে হয় বর্তমান ফুটবল বাস্তবতায় এবং আধুনিক ফুটবলের বাস্তবতায় অন্তত 12টা বছর থেকে 20টা বছর লাগে ওই চার্মে আসতে। মিরোস্লাভ ক্লোসা, বালাক, ওজিল এদের প্রজন্মের পরে আরও হাই ইন্টেন্সিটি ফুটবলার কিন্তু এইবার এই জার্মান টিমে ছিল। হাভার্টজ বলেন, নাবরি বলেন, কাকে রেখে কাকে বাদ দিবেন? হ্যাঁ, কিংবা এই স্পেন ফুটবল দলটার কথা বলেন, স্পেন কত সালে ওয়ার্ল্ড কাপ জিতেছে? খুব সম্ভবত 2010-এর পরে তারা ওয়ার্ল্ড কাপ জিতেনি, খুব একটা ভালো করেনি, কিন্তু স্পেন টিমটা কি ছিল, রামোসদের টিমটা কি ছিল, হতাশ করেছে। কিন্তু এই স্পেন টিম, আমার মনে হয় স্পেনের ফাইনালের আগে সেমিফাইনালের ফ্রান্সের এগেনস্টে ম্যাচ দেখে তাদের লিজেন্ডরাও অবাক হয়েছে যে এটা কি, তারা তো যে ইন্টেন্সিটির ম্যাচ খেলে। এটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয় আপনাকে অবশ্যই মানে এইটা হয়তোবা অনেকেই মানবেন, অনেকেই মানবেন না, ফুটবলের এই ট্রানজ্যাকশনগুলা আমাদের মনস্তত্ত্বেও কিন্তু অনেক ধরনের প্রভাব ফেলে। এবারের দর্শকদের আপনি নিশ্চয়ই দেখেছেন যে আর্জেন্টিনার যারা সমর্থক তাদের এক ধরনের বিপুল আত্মবিশ্বাস, ঠিক ব্রাজিল সমর্থকরা সমর্থন করলেও সেখানে কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতি ছিল, ঠিক ওই ব্রাজিল টিমের মধ্যেও কিন্তু আত্মবিশ্বাসের বেশ ঘাটতি ছিল। এটা কিন্তু একটা ফ্যাক্ট। একটু ফাইনালে আসি, আর্জেন্টিনা স্পেন, এসব ম্যাচ প্রেডিক্ট করা যায় না, ডেফিনেটলি প্রেডিক্ট করা যায় না।
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে স্পেন এবার একটা দারুণ কিছু ঘটিয়ে ফেলতে পারে। কি মনে হয়? না, আপনি ঠিকই বলেছেন। আর্জেন্টিনা এবং স্পেন যেভাবে খেলে এসে তারা মানে গ্রুপ পর্ব থেকে আরম্ভ করে কোয়ার্টার সেমিফাইনাল পর্যন্ত এসেছে, এটা আসলে প্রেডিকশন করা যাবে না। কারণ একটা ম্যাচে হয় কি, একটা ম্যাচে কিন্তু অনেক ধরনের সিকোয়েন্স তৈরি হতে পারে বা মোমেন্টাম তৈরি হতে পারে। আপনি অনেক ভালো খেললেন, কিন্তু এমন একটা হ্যান্ডবল হলো যেটা আনএক্সপেক্টেড, আপনার বল পজিশন 70%, তখন আপনি গোল কনসিড করে ফেললেন। সো সেটাও কিন্তু মোমেন্টাম হতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি সাডেনলি দুটা রেড কার্ড হতে পারে, মানে ইউ নেভার নো। আবার মানে গোলকিপারও পেনাল্টি সেভ করতে পারে। সো অনেক কিছু হতে পারে। বাট আমরা যদি নর্মালি ফুটবল ধরি দু দলের, স্পেন মূলত পজিশনাল ফুটবল খেলে, অ্যাট দ্য সেম টাইম পজিশনাল ফুটবল খেলে, স্পেশালি তাদের প্লেয়াররা, এবং তাদের শক্তিমত্তার জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড। শুধু মিডফিল্ড আমি বলবো না, এই ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স দেখিয়েছে, আমি বলবো যে গোলকিপিং থেকে আরম্ভ করে ডিফেন্স তারাও দুর্দান্ত। আপনি জানেন খুবই সারপ্রাইজিংলি তারা একটা গোল কনসিড করেছে। হ্যাঁ, একটা গোল কনসিড করেছে, এবং এটা কৃতিত্ব আমি ডেফিনেটলি গোলকিপার যে সিমন আছে তাকে দিব, বাট সাথে সাথে আমি ডিফেন্ডিং যারা করেছে তাদেরকেও, কারণ শুধু একা গোলকিপার সেভ করতে পারবে না। তো এই হচ্ছে তাদের মোটামুটি স্পেন টিম। বাট স্পেন টিমের শক্তিমত্তা যেটা বলছিলাম যে মিডফিল্ডের জায়গায় স্পেশালি রদ্রি, এবং রদ্রি হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট মিডফিল্ড। হয়তোবা তার খেলা ওভাবে চোখে পড়ে না, বাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা নয়ন ভাই, স্পেনের খেলাটাই কি চোখে পড়েছে আপনার? পুরো ওয়ার্ল্ড কাপে দেখা গেল তারা আস্তে আস্তে কিন্তু ফাইনালে চলে আসলো, মানে খুব আওয়াজ নাই কিন্তু। না, স্পেন দেখেন কি, স্পেনে যে ট্যাকটিক্স, তারা কিন্তু বল পজিশন ফুটবল খেলে এবং ছোট ছোট পাসে ফুটবল খেলে, এবং যেটাতে তারা সেমিফাইনালে ফ্রান্সকে ধরাশায়ী করেছে। এটার একটা সুবিধা আছে, আপনি যখন ছোট ছোট পাসে ফুটবল খেলবেন, তার মানে একজন প্লেয়ার থেকে আরেকজন প্লেয়ার 10-12 গজ দূরত্ব থাকবে। এইটার সুবিধা হচ্ছে যে আপনি কাউন্টার যখন খাবেন তখন ভেরি ক্লোজ টু ইচ আদার, মানে একজনের পাশাপাশি আরেকজন, তো সংঘবদ্ধ হতে বা গ্রুপ ডিফেন্ডিং করতে খুব বেশি কিন্তু ব্যাক পেতে হবে না। আপনি দেখবেন এই জায়গায় তাদেরকে কাউন্টার অ্যাটাকে গোল করা খুবই ডিফিকাল্ট। আমি জানি না ওয়ার্ল্ড কাপে কি হয়, বাট তারা যদি এইভাবে ফুটবল খেলে ছোট ছোট পাসে, এবং তাদের ডিফেন্ডিং ট্রানজিশনটা খুব সহজে কিন্তু তারা করতে পারে। এটার বড় একটা মূলত মানে একটা অনেক বড় একটা ট্যাকটিক্স। এটার কিন্তু বড় একটা উদাহরণ হতে পারতে সেমিফাইনাল। আপনি দেখেন ফ্রান্স কিন্তু খুব পাওয়ার ফুটবল, হ্যাঁ, খুব হচ্ছে গিয়ে ক্ষিপ্র গতি সম্পন্ন হাই ইন্টেন্সিটি ফুটবল খেলে। তাদের দুই উইংয়ের তো এখন আনপ্যারালাল সারা ওয়ার্ল্ডে, হ্যাঁ, কিংবা হচ্ছে গিয়ে আপনি অ্যাটাকিং মিডে হচ্ছে গিয়ে তাদের যে শক্তিমত্তা, এটার শক্তিমত্তার সঙ্গে কাউকে করতে পারা যায় না, মানে প্যারালালি ভাবা যায় না। কিন্তু আপনি স্পেনের সাথে ম্যাচটা দেখেন, তারা কিন্তু খুব বল পজিশন ধরে রেখে 8-10টা পাস যখন কন্টিনিউ, যখন তারা বল লুজ করছে, যখন তারা বুঝতে পারছে তারা কাউন্টারে চলে যাবে, তারা জানে যে এমবাপ্পের সাথে লেফট উইং দিয়ে তাদের ডিফেন্ডার এটা ফিজিক্যাল ব্যাটেলে পারবে না, তখনই হচ্ছে কি বক্সে দেখা গেল হচ্ছে কি উইদিন 2 or 3 সেকেন্ডসের মধ্যে 7-8 জন ফুটবলার দাঁড়িয়ে যাচ্ছে, ব্লক, দুই উইং ব্লক, ফ্রান্সের খেলা কিন্তু ওখানে শেষ। সো এই জায়গায় আমার মনে হয় পুরো ওয়ার্ল্ড কাপটাই তারা বিভিন্ন মোটিভে বিভিন্ন দলের সঙ্গে খেলেছে। আর্জেন্টিনার সঙ্গে এইটা তো অনেক বড় একটা অস্ত্র তাদের। আমার কাছে আর্জেন্টিনা দলটা আউটস্ট্যান্ডিং একটা দল। এই দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে তারা তার ফাইনালে উঠেছে মিশরের ওই ম্যাচটার পরে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। বাট ওই যে প্রেডিকশন করা যায় না, স্পেনের বিপক্ষে তাদের কিন্তু এটা একটা খুব অ্যালার্মিং জায়গা, যে স্পেনের এই পজিশনাল বল ধরে রেখে খেলার ফুটবলের এগেনস্টে তারা আসলে কি খেলবে। তারা আসলে এইখানে ফিজিক্যাল ব্যাটেল হবে নিশ্চয়ই, অনেক ফাউল হবে, কার্ডও হতে পারে একাধিক, অসম্ভব কিছু না। এবং এখানে কিন্তু স্পেনের বেশ কিছু বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে কি তাদের মিডফিল্ড। না, আপনি ঠিকই বলেছেন, এখানে ফিজিক্যাল ব্যাটেল হবে, অ্যাট দ্য সেম টাইম যে টেকটিক্যাল ব্যাটেলও হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্পেন যে খেলাটা আপনি স্পেশালি পুরো টুর্নামেন্ট জুড়ে আমি যদি বলি যে খেলাটা সেমিফাইনাল খেলেছে ফ্রান্সের সাথে, সেই ধরনেরই একটা ফুটবল খেলবে, কারণ তারা চেজিং ফুটবল খেলবে এবং পজিশনাল
ফুটবল খেলবে, পজিশনাল ফুটবল খেলবে। কিন্তু যেই টিমটার নাম হচ্ছে আর্জেন্টিনা, তারা দেখেন আমি যেটা বলছি স্পেনের মূলত কিন্তু মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারে এবং কখন তারা টেম্পো বাড়াবে, কখন তারা টেম্পো কমাবে, সেটাই কিন্তু তারা কিন্তু আপনি যদি আর্জেন্টিনার কথা বলেন, তারা ডিফেন্সটাও কিন্তু মানে টেম্পোটা কন্ট্রোল করে, মিডফিল্ড তো করেই। সো আপনি দেখবেন যে আর্জেন্টিনার স্টাইল অফ প্লেতে আর্জেন্টিনাকে যখন চেস বেশি করে অথবা কি বলবো ম্যাচের ইন্টেন্স অনেক বেশি থাকে, আর্জেন্টিনার ডিফেন্সে বল আসার সাথে সাথেই তারা কিন্তু দেখবেন যে দাঁড়িয়ে যায়। এটার কারণটা হচ্ছে যে অপোনেন্টে সেই টেম্পোটাকে নষ্ট করে এবং সেটা ডিফেন্সও পারে আর্জেন্টিনা, মিডফিল্ডও পারে। সো এইটা তাদের একটা বড় শক্তি। সো আমার কাছে মনে হয় এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে এবং টেকটিক্যাল একটা কি বলবো যুদ্ধের জায়গা হবে। ডাগ আউটের ব্যাটেল তো হবেই, দুই কোচের ট্যাকটিক্যাল ব্যাটেল তো হবেই, তবে যেই দলে মেসি থাকে, মেসির মতো ফুটবলার থাকে, সেই দলকে আপনি প্রেডিক্ট করাটা কিছুটা ডিফিকাল্ট। আপনি মেসির আলোতে অনেক আলো কিন্তু আর ফোকাসে থাকতে পারে না, সেটা যেমন মেসিকে তো আপনি প্রেডিকশন করতে পারবেন না, স্পেশালি সেমিফাইনাল ম্যাচে আপনি যে দ্বিতীয় গোলটা করালো লাউতারো যে গোলটা করিয়েছে, তার আগে আপনি দেখেন মেসি কিন্তু পুরোটা জুড়েই কিন্তু অলমোস্ট রাইট উইংয়ে ছিল, বিকজ সে মাঝখান থেকে কিছু করতে পারছিল না ফার্স্ট হাফে, এবং সে রাইট সাইড থেকে হয়তোবা লেফট সাইডে পাস দিচ্ছিল অথবা সে ক্রস করছিল। কিন্তু যে গোলটা সে সেকেন্ড গোলটা করেছে, সে একমাত্র সেই বলেই সে বাম দিকে মানে শো করে ডান দিকে যে স্পেসে সেখানে এত স্পিড একটা অ্যাক্সেলারেশন দিয়েছে এবং সবাইকে মানে কি বলবো বোকা বানিয়ে যেভাবে সে ক্রস করেছে, এটা কিন্তু সে 90 মিনিট ম্যাচে করেনি, একবারও করেনি। আরেকটা জিনিস করেছে, এই জন্য প্রেডিকশন করা যাবে। আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে কি সাধারণত মেসি যখন বক্সের ওই ডান পাশটাতে থাকে, তখন একটা জিনিস সবার ভাবনায় থাকে যে হচ্ছে কি সে হয়তো হচ্ছে কি একটা ফুটবলারকে ওভারলেপ করে বা কাটিয়ে বলটাকে একটুখানি স্পেস ক্রিয়েট করে সে বাম পায়ে একটা বাঁকানো শট নেবে, যেটা সে করে। কিন্তু ওই শটটা কিন্তু ডান পায়ে ছিল এবং ডান পায়ে এত নিখুঁত একটা জায়গায় ফেলা, তার উইকার ফুট, কিন্তু উইকার ফুটে 39 বছর বয়সে উইকার ফুটে ওই জায়গা থেকে তার কিন্তু সামনের প্লেয়ারের স্পেসটাও হচ্ছে কি খুব বেশি ছিল না, হ্যাঁ, এবং যে ডিফেন্ডার ছিল 6 ফিট লম্বা, তার এখান থেকে ডান পায়ে কার্ভ করে হচ্ছে কি লাউতারোর দুজন ফুটবলারের অপোনেন্টের দুজন ডিফেন্ডার ছিল দুই পাশে, সেখানে তারাও কিন্তু হচ্ছে কি ফিজিক্যালি লাউতারো থেকে বেশ 5 ফুট 8 ইঞ্চি লম্বা, সেইটা কিন্তু একদম মাপা, ওই জায়গাটাই বল পড়বে, লাউতারো ওখানেই থাকবেন, এখান থেকেই হেড করবেন। এটা আউটস্ট্যান্ডিং, এটাকে আপনি কোনোভাবে সিনেমার মতো কোনো কিছুতেই এটাকে প্যারালালি ভাবা যাবে না যদি ফুটবলীয় মানে সৌন্দর্যের কথা চিন্তা করা যায়। আরেকজন ফুটবলারের কথা আমার বলতে হবে, যার আরেকজন ফুটবলারকে আমি হয়তো বা অবাগা ফুটবলারই বলি, যে মেসির কারণে দলেই জায়গা পায় না, পাওলো দিবালা। তার আসলে ক্যারিয়ারটাই মনে হয় নাই হয়ে গেছে। বাট আমি একজন ফুটবলারের কথা বলবো, হুলিয়ান আলভারেজ। আমার মনে হয় ফাইনালে সে একটা বড় ফ্যাক্টর হবে, কারণ তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে গিয়ে সে যেই সময়ই নামে না কেন, যেই সিচুয়েশনেই নামুক না কেন, সে ওই সিচুয়েশন থেকে মাঠের ম্যাচটা মারাত্মকভাবে রিড করতে পারে এবং সে জানে উইদিন ন্যানো সেকেন্ডসে তার আসলে কি করতে হবে। আমি একটা উদাহরণ দিই, ধরেন মেসির পিছনে ম্যাকঅ্যালিস্টার আর ডিপল খেলে, সাধারণত 4-4-2 ফরমেশনে খেললে মেসির পিছনে অবশ্য তারা 4-1-4-1 চলে যাচ্ছে, তো মেসিকে কেন্দ্র করেই খেলা। কিন্তু আপনি দেখেন হুলিয়ান কিংবা লাউতারো যখনই একসাথে যদি মাঠে থাকুক কিংবা একজন থাকুক, তারা কিন্তু এমনভাবেই সিচুয়েশনটা বক্সে ক্রিয়েট করে যদি কাউন্টারে যায়, যাতে মেসি খুব ফ্রি থাকে। এবং এবারের ওয়ার্ল্ড কাপে লাস্ট 3টা ম্যাচ, মিশরের ম্যাচ এবং পরবর্তী 2টা ম্যাচ বাদ দিলে এর আগের মেসির খেলা এবং এই 3টা ম্যাচ থেকে, মানে মিশরের ম্যাচ থেকে মেসির খেলা, আপনি কিন্তু ডিফারেন্ট। প্রথম থেকে মেসি একটু শুরু থেকে হয়তোবা আসর শুরু থেকে মেসি হয়তোবা একটু নিজেকে ব্রিদিং দিয়ে একটু রেস্ট নিয়ে খেলছিল, বাট সময় গড়ানোর সাথে সাথে তিনি কিন্তু তার খোলস থেকে বেরিয়ে আসছেন। একটা জিনিস করতে পারছেন না, সেটা হচ্ছে গিয়ে তার বয়সের কারণেই হোক, সেটা হচ্ছে গিয়ে তিনি উইথ বলে হচ্ছে কি খুব বেশি রান মেক করতে পারছেন না কিংবা করছেন না, কারণ তিনি জানেন তার ব্যাটেলটা হবে 22-23 বছর বয়সী
ডিফেন্ডারদের সঙ্গে। এই জায়গায় তিনি খুব কৌশলী ফুটবল খেলছেন এবং তিনি সফল। যদি একদম শেষের পর্যায়ে এমবাপ্পে এর মধ্যে হচ্ছে কি গোল করে দিয়েছে, দুটো গোল করে দিয়েছে, তার বাদে মেসির জন্য এখন চাপ। ব্যাটেলটা কি ওই জায়গায় মেসি জিতবে কিনা? না দেখেন, ফাইনালে যখন একটা টিম আসে, শুধু মেসি না, যে কোনো প্লেয়ারই কিন্তু সেটা চিন্তা করে না। প্রথমে তো বা দ্বিতীয় বা তৃতীয় যদি চিন্তা করে সেটা হচ্ছে তার টিম। তো মেসি আসলে এটা নিয়ে অবশ্যই সে চিন্তা করবে না, সে টিমের জন্য খেলবে। এবং এটা হতে পারে এমবাপ্পেও দুর্দান্ত খেলেছে, সো এমবাপ্পে এটা ডিজার্ভ করে, বাট আমার কাছে মনে হয় না মেসি এটা নিয়ে খুব বেশি চিন্তিত এবং সে এই গোলের জন্য সে মরিয়া হয়ে উঠবে। সে আসলে টিম ফুটবল খেলবে বা টিম গেম খেলবে। সো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি তার মাথা ব্যথা রয়েছে। সেরা গোলকিপারের, যদিও এটা আমি বলাটা একটুখানি মানে ডিফিকাল্ট আমার জন্য, আপনাকে যদি 3 জন সেরা গোলকিপার বাছাই করতে বলা হয়, আমাকে এই মুহূর্তে যদি বলা হয় ফাইনাল বাদে, বাট ফাইনালে অনেক কিছু হতে পারে, সেক্ষেত্রে আপনি সিমনকে 1 নম্বরে এগিয়ে রাখবো, স্পেনের। দেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে, এবং বজনিয়া গোলকিপার। এবং এটা প্রিটি শিওর তারা যদি আর 2টো ম্যাচ খেলতে পারতো, এই ক্যাপ ভার্দের গোলকিপার বজনিয়া কিন্তু সেরা গোলকিপার। এবারের ওয়ার্ল্ড কাপে মনে হয় একটা ইন্সপিরেশনের নাম। 40 বছর বয়স, পর্তুগালের সেকেন্ড টায়ারে খেলে, তাকে কেউ চেনে না। আমার মনে হয় এইবার অন্তত কোনো একটা দল তাকে 1 সিজনের জন্য হলেও নিবে, তার যে এখন ফিটনেস। তো প্রেডিকশন ছোট করে। প্রেডিকশন আমরা প্রথম দিকে যেটা বলছিলাম, প্রেডিকশন করা ভেরি ডিফিকাল্ট, স্পেশালি ফাইনাল ম্যাচ, কারণ ফাইনাল ম্যাচটা যে যার সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করবে। বাট আমি সাম্প্রতিক যে পারফরমেন্স বা এই ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স, সেটা যদি আমি কনসিডারেশনে রাখি, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা একটু এক্সপিরিয়েন্সড দল। আর্জেন্টিনা একটু বয়স বেশি, অ্যাভারেজ এজ 29 কম্পেয়ার টু স্পেন। আর্জেন্টিনাকে একটু আমি এগিয়ে রাখবো, কারণ তার যে কোনো সময় যে কোনো মুহূর্তে খেলা কিন্তু মোমেন্টাম চেঞ্জ করতে পারে। এবং আপনি কি মানে এক্স্যাক্টলি জানতে চাচ্ছেন যে প্রেডিকশনের মানে অঙ্কটা কি কে জিততে পারে? হ্যাঁ, কে জিততে পারে, অঙ্ক করা এটা ভেরি ডিফিকাল্ট। না, অঙ্কটা করা অবশ্যই ডিফিকাল্ট। আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো এই ফাইনাল ম্যাচ। আমার কাছে মনে হয় এখানে ফুটবল জিতবে আর কি ফাইনালে। লেটস সি। দর্শকদের উদ্দেশ্যে কিছু? না, দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, দেখেন ফুটবলটাকে আপনারা এনজয় করেন, এবং আমাদের বাংলাদেশের মানুষরা আসলে মনে হয় এই ফুটবলটাকে, মানে কিছু মানুষ হয়তো বা ভালো এনজয় করছে এবং কিছু মানুষ ঠিকভাবে এনজয় করতে পারছে না। এটা ব্যক্তিগত রেষারেষির জায়গায়, হানাহানির জায়গায় চলে গেছে। এবং সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা আমার কাছে লেগেছে, যে এখানে প্রায় 12 জন মানুষ মারা গিয়েছে বাংলাদেশে এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে, যেটা আমরা আসলে কোনো দিনই চাই না। কারণ দেখেন, একটা জীবন কিন্তু একবার চলে গেলে সেটা কোনো কিছুর বিনিময়ে আসবে না। আমরা কোনো দিনেও আর ফুটবল খেলা দেখতে পারবো না বা কিছুই দেখতে পারবো না। সো আমি রিকোয়েস্ট করব, যারা এই অনুষ্ঠানটা দেখবেন বা দেখছেন, তারা ফুটবলকে ভালোবাসুন এবং ফুটবলের যে জায়গাটা এনজয়েবল সেটা এনজয় করুন, এবং ফুটবল খেলা শেষ হওয়ার পরে সব কিছু ভুলে যান। আপনি আপনাদের ব্যক্তিগত জায়গায় ফিরে যান, ব্যক্তিগত মানে কর্মে ফিরে যান, এবং একটা সুস্থ জীবন থাকুক সবার জন্য। এই সুস্থ জীবন থাকুক। ধন্যবাদ দর্শক। সুস্থ জীবন থাকুক, সবার ফুটবল উপভোগ করুক। ধন্যবাদ।